হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাড়ি অরুণিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে অষ্টম শ্রেণীর 4টে চ্যাপ্টার 5th, 9th, 10th অ্যান্ড 11th এই 4টে চ্যাপ্টার থেকে সাজেশন কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে এই 4টে চ্যাপ্টার থেকে 1 মার্কস 2 মার্কস এই সমস্ত প্রত্যেকটা ক্যাটাগরিতে আলাদা আলাদা প্রশ্ন থাকবে। এখন প্রথমে শুরু করছি চ্যাপ্টার 5-এর 1 মার্কসের প্রশ্ন। প্রথমেই যে প্রশ্নতে আসি সেটা হলো, নিম্নলিখিত রোগগুলির জন্য দায়ী অণুজীবটির প্রকৃতি কি, বিজ্ঞানসম্মত নাম লেখো। এইরকমভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে না, পরীক্ষাতে আসতে পারে ধরো এইরকম যে কলেরার জন্য দায়ী অণুজীবটি কি প্রকৃতির, তখন কি বলতে হবে যে কলেরার জন্য দায়ী যে অণুজীব সেটি হলো একটি ব্যাকটেরিয়া, বা ম্যালেরিয়ার জন্য দায়ী যে অণুজীব সেটা হলো একটি প্রোটোজোয়া। বা অনেক সময় দুটো প্রশ্ন কম্বাইন করেও আসতে পারে, যেমন এই কলেরার জন্য দায়ী যে অণুজীব তার প্রকৃতি লেখো এবং তার বিজ্ঞানসম্মত নাম লেখো। তখন কি উত্তর হবে যে কলেরার জন্য দায়ী যে অণুজীব সেটা হলো একটা ব্যাকটেরিয়া যার বিজ্ঞানসম্মত নাম হলো ভিব্রিও কলেরি। আর সবসময় বিজ্ঞানসম্মত নাম লেখার পরে আন্ডারলাইন করে দেবে। তাহলে দেখো কি কি রোগ হতে পারে: কলেরা, ম্যালেরিয়া, প্লেগ, ডেঙ্গি, কালাজ্বর, যক্ষা, ডায়রিয়া আর এইডস। এক্ষেত্রে কলেরার জন্য দায়ী যে অণুজীব সেটার প্রকৃতি হলো ব্যাকটেরিয়া, ম্যালেরিয়ার জন্য দায়ী যে অণুজীব তার প্রকৃতি হলো প্রোটোজোয়া, প্লেগের জন্য দায়ী যে অণুজীব সেটাও একটা ব্যাকটেরিয়া, এই ডেঙ্গির জন্য দায়ী যে অণুজীব সেটার প্রকৃতি হলো একরকম ভাইরাস, কালাজ্বরের জন্য দায়ী যে অণুজীব তার প্রকৃতি হলো প্রোটোজোয়া, যক্ষার জন্য দায়ী যে অণুজীব তার যে প্রকৃতি সেটা হলো ব্যাকটেরিয়া, ডায়রিয়ার জন্য দায়ী যে অণুজীব তার যে প্রকৃতি সেটা হলো ভাইরাস, আর এইডসের জন্য দায়ী যে অণুজীব সেটার প্রকৃতিও হলো ভাইরাস। তাহলে এইরকমভাবে প্রত্যেকটা প্রকৃতি লিখতে দিতে পারে বা বিজ্ঞানসম্মত নাম লিখতে দিতে পারে, বা দুটো প্রশ্ন একত্রে আসতে পারে। নেক্সট প্রশ্ন হলো, নিম্নলিখিত রোগগুলির বাহকের নাম লেখো। এই রোগগুলোর জন্য, যেই রোগগুলো স্প্রেড করার জন্য প্রত্যেকের আলাদা আলাদা বাহক আছে যাদের মাধ্যমে এই রোগগুলো ছড়িয়ে পড়ে, সেই বাহকের নাম অনেক সময় লিখতে দেয়। যেমন ধরো প্লেগের বাহকের নাম লেখো, এরকম প্রশ্ন আসতে পারে। তখন হবে কি, প্লেগের জন্য বাহক যে মাছি সে তার নাম হলো জেনোপসিলা কিওপসিস। পরের প্রশ্ন হতে পারে যে ডেঙ্গির জন্য যে বাহক সে বাহকের নাম কি, সেটা হবে কি এডিস ইজিপ্টি। আর এখানে প্রশ্ন আসতে পারে ম্যালেরিয়া রোগের বাহক কে, সেটা হবে অ্যানোফিলিস মশকি। তাহলে এরমভাবে এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে। আমি সবকটা একসাথে লিখেছি যাতে আমার এখানে বলতে সুবিধা হয়। থার্ড প্রশ্ন হলো, ম্যালেরিয়া শব্দের অর্থ কি? এইটা সবার বইতেই আছে যে এই এর অর্থ হলো খারাপ বায়ু। তারপরের প্রশ্ন হলো, ম্যালেরিয়া রোগে কোন কোন প্রধান অঙ্গের ক্ষতি হয়? এটা হবে যকৃৎ ও প্লীহা। তারপর হলো, কোন রোগকে ব্লু ডেথ বলা হয়? কলেরা রোগকে ব্লু ডেথ বলা হয়। কলেরা থেকে যে সমস্ত রোগীরা মারা যান তাদের শরীর নীলচে হয়ে যায়, সেই জন্য এইটা বলা হয়। ডেঙ্গি রোগের প্রধান উপসর্গ কি? এটা হলো রক্তক্ষরণ। নেক্সট প্রশ্ন হলো, কে কবে প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন? 1897 সালে ভালডেমার হাফকিং এই প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন। পরের প্রশ্ন হলো, প্লেগ রোগে প্রধান কোন অঙ্গের ক্ষতি হয়? উত্তর হবে ফুসফুস। হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা পরিগণিত প্রথম 3টি মহামারী কি কি? প্রথমটি হলো প্লেগ, তারপর কলেরা ও থার্ড হলো পিতজ্বর। তারপর প্রশ্ন হলো, কে কবে স্মল পক্সের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা আবিষ্কার করেন? 1796 খ্রিস্টাব্দে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার এই স্মল পক্সের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন হলো, গো বসন্তের ভাইরাসকে কোন রোগ প্রতিরোধে কাজে লাগানো হয়? এর উত্তর হবে গো বসন্তের ভাইরাসকে স্মল পক্সের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে কাজে লাগানো হয়। পরের প্রশ্ন হলো, কালাজ্বর কোন প্রধান অঙ্গের ক্ষতি করে? উত্তর হবে প্লীহা। তারপর হলো, কোন ভারতীয় বিজ্ঞানী কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেন? এটা হবে 1922 সালে বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এই কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেন। তারপরের প্রশ্ন হলো, ওআরএস কি? যেটা ডায়রিয়া হলে খাওয়ানো হয়, সেই ওআরএস কি? ওআরএস হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। এটা কি হয়? এটা যখন খাওয়ানো হয় শরীরে গিয়ে শরীরে যে ডিহাইড্রেশন বা জলের অভাব হয়েছে সেইটাকে এটা পূরণ করে। তারপরের প্রশ্ন হলো, বর্তমানে একটি সার্স রোগের নাম। এটা তোমরা সবাই জানো যে কোভিড-19 এটা একরকম সার্স রোগ। তারপর হলো ডটস কি? ডটস হলো কি? ডটস হলো যক্ষা রোগের চিকিৎসা, যার পুরো নাম হলো ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। অর্থাৎ এক্ষেত্রে কি করা হয়, কিছু সপ্তাহ অন্তর অন্তর পেশেন্টের ইমপ্রুভমেন্ট ওয়াইজ তাকে ওষুধ দেওয়া হয়, ছোট ছোট কোর্সের ওষুধ দেওয়া হয়, সেইটাই হলো ডটস।
পরের 1 মার্কসের প্রশ্ন হলো হেপাটাইটিসের জন্য দায়ী যে অণুজীব তার প্রকৃতি কী, সেটা হবে ভাইরাস। তারপর হলো কোন কোন হেপাটাইটিস মানুষের দেহরস বা রক্তের মাধ্যমে সংক্রমিত হয়, অর্থাৎ একটা মানুষের থেকে যদি আরেকটা মানুষের শরীরে রক্ত বা রক্তরস বা দেহরস যায় সেক্ষেত্রে কোন কোন হেপাটাইটিস সংক্রমণ হতে পারে, সেটা হলো হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ও হেপাটাইটিস ডি। তারপরের প্রশ্ন হলো এইডস কিভাবে সংক্রমিত হয়। এইডস রক্তের মাধ্যমে, দেহরসের মাধ্যমে, লালার মাধ্যমে, লসিকার মাধ্যমে সংক্রমিত হয়। তারপর হলো 2টি অসংক্রামক রোগ ঘটিত মহামারীর উদাহরণ দাও। অসংক্রামক অর্থাৎ এটা ছোঁয়াচে নয়, আর এখন এটা মহামারীর রূপ নিয়েছে। এই রকম উদাহরণ হলো একটা ডায়াবেটিস, তারপর হলো হাইপারটেনশন মানে যেটাকে আমরা ব্লাড প্রেশার বলে জানি, বা উচ্চ রক্তচাপ, আর হলো করোনারি হার্ট ডিজিজ, ক্যান্সার, এইগুলো পড়ে এই অসংক্রামক রোগ ঘটিত মহামারীর মধ্যে। যে কোনো দুটো লিখলেই হবে। এরপরে আসি কতগুলো এমসিকিউতে, যেগুলো তোমাদের মাল্টিপল চয়েস হিসাবে দিতে পারে। যেমন বিশ্ব হেপাটাইটিস দিবস, অনেকগুলো অপশান দিতে পারে, তোমরা সঠিক উত্তরটা জেনে রাখো। সেটা তোমরা সবাই জানো যে 28শে জুলাই। আর বিশ্ব ম্যালেরিয়া দিবস, এটাও মাল্টিপল চয়েসে দিতে পারে, এটা সঠিক উত্তরটা হলো 25 এপ্রিল। তারপরে প্রশ্ন হলো কোন হেপাটাইটিস জল ও খাদ্য দ্বারা সংক্রমিত হয়। হেপাটাইটিস এ, বি, সি, ডি। এক্ষেত্রে এ আর ই হলো এই খাদ্য ও জল দ্বারা সংক্রমিত হয়, কিন্তু এখানে অপশানে ই নেই, তাই জন্য শুধু আমরা এ লিখেছি, কিন্তু তোমরা সঠিক উত্তরটা জেনে রাখো। হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই হলো এই খাদ্য ও জল দ্বারা সংক্রমিত হয়। পরের প্রশ্ন হলো যক্ষা মানুষের ড্যাশ অঙ্গকে প্রধানত আক্রমণ করে। প্রধানত কথাটাতে কিন্তু খেয়াল করতে হবে। দেখো, যক্ষা অনেক জায়গায় হতে পারে এবং অনেক রকম মানে অঙ্গকে আক্রমণ করতে পারে। হাড়েও অনেক সময় যক্ষা হয়, অনেক সময় জরায়ুতে হয়, অনেক সময় বিভিন্ন অন্ত্রে হয়, অনেক সময় লাংসে হয়, কিন্তু প্রধানত যেটা সেটা হলো ফুসফুস। তাহলে উত্তর হবে ফুসফুসকে। তারপরের প্রশ্ন হলো এইচআইভির পুরো নাম। খুব ভালো করে এটা পড়বে, অনেক সময় প্রশ্ন আসে। সেটা হলো হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এটা কি করে, মানুষের যে ইমিউনিটি সেটাকে কমিয়ে দেয়, বা অনাক্রমতা যে ক্ষমতা সেটাকে কমিয়ে দেয়। এখন আসি 2 মার্কসের প্রশ্নে। 2 মার্কসের যে প্রশ্নগুলোর মধ্যে প্রথম আসি, সেটা হলো কালা জ্বরকে দমদম জ্বর কেন বলা হয়। এটা কিন্তু 2 মার্কসের প্রশ্ন হিসেবে আসতেই পারে। তারপরের প্রশ্ন হলো রোগ লক্ষণ লেখো। যে কোনো রোগের 2টো করে রোগ লক্ষণ মানে দিতেই পারে 2 মার্কসের প্রশ্নে। যেমন ডেঙ্গি, ম্যালেরিয়া, প্লেগ, যক্ষা, এগুলো খুব ভালো করে পড়বে। আচ্ছা, এই যে 2 মার্কসের প্রশ্নগুলোর কথা বলছি, তার সাথে কিন্তু মানে 2+1 করে অনেক সময় প্রশ্ন দেন। সেই জন্য মানে কি, ধরো 2 মার্কসের একটা প্রশ্ন হলো, তার সাথে 1 মার্কসের আমি যেগুলো আগে বললাম সেগুলো, সেখান থেকে একটা প্রশ্ন হলো, ফলে এরকম কম্বিনেশন প্রশ্নও আসতে পারে। তারপরের প্রশ্ন হলো মহামারীর প্রকারভেদ লেখো, প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। এটাও অনেক সময় যেখানে একটু অফবিট প্রশ্ন আসে সেখানে কিন্তু এই প্রশ্নটা আসতেই পারে। অর্থাৎ মহামারী 3 প্রকার, একটা সাধারণ উৎস, একটা সংক্রামক আর একটা অসংক্রামক। প্রত্যেকটার একটা 2টো করে উদাহরণ দিয়ে দেবে। যেটা সাধারণ উৎস সেটা হলো জল, মাটি, বায়ু দূষণ থেকে যা যা হচ্ছে, যেমন ভোপালের গ্যাস দুর্ঘটনা। সংক্রামকের ক্ষেত্রে ধরো যে কোনো একটা বললে, দম, বসন্ত, এগুলো। আর অসংক্রামকের ক্ষেত্রে ডায়াবেটিস, হাইপারটেনশন, তারপর হার্ট ডিজিজ, এগুলো যে কোনো একটা লিখতে পারো। এখন আসি চ্যাপ্টার 9-এর 1 মার্কসের প্রশ্ন নিয়ে। দেখো, প্রথম প্রশ্নই হলো হরমোন খরিত হয় ড্যাশ গ্রন্থি থেকে, হবে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। নেক্সট হলো বহিঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয় উৎসেচক। তারপরের প্রশ্ন হলো পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হরমোন কি কি, অক্সিটোসিন ও ভ্যাসোপ্রেসিন। তারপরের প্রশ্ন হলো ড্যাশ হরমোনকে বৃদ্ধি পোষক হরমোন বলে, গ্রোথ হরমোনকে বৃদ্ধি পোষক হরমোন বলে। তারপরের প্রশ্ন হলো টিএসএইচ খরিত হয় ড্যাশ থেকে, টিএসএইচ খরিত হয় অগ্র পিটুইটারি থেকে। তারপরের প্রশ্ন হলো থাইরক্সিন খরিত হয় ড্যাশ থেকে, থাইরক্সিন খরিত হয় থাইরয়েড গ্রন্থি থেকে। নেক্সট প্রশ্ন হলো অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলে, ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে। আপদকালীন হরমোন কি, আপদকালীন হরমোন হলো অ্যাড্রেনালিনকে বলে আপদকালীন হরমোন, এটা তোমরা সবাই জানো। নেক্সট প্রশ্ন হলো একটি মিশ্র গ্রন্থির নাম লেখো, অগ্নাশয়। তারপর হলো থাইরক্সিনের অধিক্ষরণে কি রোগ হয়, থাইরক্সিনের অধিক্ষরণে গলগণ্ড রোগ হয়। তারপর মুন ফেস কি, এটা তোমরা সবাই জানো যে অ্যাড্রিনালিনের অধিক্ষরণে যে মানুষের মুখ সেটা ফুলে যায়, লোমের আধিক্য দেখা যায়, তাকেই বলছে মুন ফেস। মানবদেহের জনন গ্রন্থিগুলি কি কি, সেটা হলো একটা শুক্রাশয় আর একটা ডিম্বাশয়। এখন আসি চ্যাপ্টার 9-এরই 2 মার্কসের কোয়েশ্চেনে। প্রথমটাই হলো রাসায়নিক বার্তাবাহ কাকে কেন বলে,
হরমোনকে বলে এবং কেন বলে সেটার এক্সপ্লেনেশন বইতেও আছে, আমার এই চ্যাপ্টারের ওপর ভিডিও আছে ডিটেলস। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেই ভিডিওটা গিয়ে দেখে নিও। তারপরের প্রশ্ন হলো পার্থক্য অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থি। সরি, এখানে গ্রন্থিটা লিখতে ভুলে গেছি, এটা হবে গ্রন্থি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হলো অগ্রপিটুইটারি থেকে ক্ষরিত হরমোন কি কি। দেখবে এটা তোমাদের বইতেই আছে, যেমন গোনাডোট্রপিক হরমোন, সোম্যাটোট্রপিক হরমোন এগুলো। তারপরের প্রশ্ন হলো TSH এর কাজ কি, থাইরক্সিন স্টিমুলেটিং হরমোন। তারপর প্রশ্ন হলো থাইরক্সিনের কাজ কি, এটাও তোমরা জানো, দেখবে বইতেই আছে। ইনসুলিনের কাজ কি, এটাও তোমরা জানো, রক্তের গ্লুকোজকে কমাতে সাহায্য করে, গ্লাইকোজেনে পরিণত করে। নেক্সট হলো শরীরে ফ্যাট জমা করে। তারপর হলো নিউগ্লুকোজিনেসিস পদ্ধতিতে বাধা দেয়, এগুলো। তারপরের প্রশ্ন হলো জনন গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন কি কি, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন এগুলো। তারপরের প্রশ্ন হলো অ্যান্টি ডায়াবেটিক হরমোন ইনসুলিনকে কেন বলে। আচ্ছা, এটা 1 মার্কসে আসতে পারে যে অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলে বা ইনসুলিনের অপর নাম কি, এরকম ঘুরিয়ে আসতে পারে। আর এখানে কেন সেটা বোঝাতে হবে, মানে এই ইনসুলিন কীভাবে রক্তের গ্লুকোজকে কমায় সেই কথাটা, সেই এক্সপ্লেনেশনটা এখানে বলতে হবে। এখন আসি 10 নম্বর চ্যাপ্টারের 1 নম্বরের প্রশ্নতে। দেখো, প্রথম প্রশ্নই হলো ক্যানোপি কি। নেক্সট হলো আদর্শ বনের কোন স্তরে বাতাসের বেগ সর্বোচ্চ থাকে। তারপর হিউমাস কি, সাগর কুসুম কোন পর্বভুক্ত প্রাণী, সাগর কলম কোন পর্বভুক্ত প্রাণী, এগুলো সবই হবে নিডারিয়া। তারপরে হলো অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবচেয়ে উন্নত মস্তিষ্ক সম্পন্ন প্রাণী কি, অক্টোপাস। মানুষের প্রাণঘাতী অক্টোপাসের নাম তোমরা সবাই জানো, ব্লু রিংড অক্টোপাস। স্কুইডের বাহু কয়টি, স্কুইডের বাহু 10টি। এই প্রশ্নগুলো সম্পর্কে বলে রাখি যে এগুলো সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই বন নিয়ে সম্পূর্ণ একটি আলাদা আমার ভিডিও আছে, যেটা তোমরা দেখে নিলে এই বনের গঠন সম্পর্কে সম্পূর্ণ তোমাদের যে আইডিয়া, ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। এই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো, ক্লাস 8-এর প্লেলিস্টে আছে। নেক্সট প্রশ্ন হলো কিউটিকল কি। 2টি মানুষ খেকো হাঙরের নাম লেখো। তারপর হলো মরুভূমিতে অবস্থিত এমন 2-3টে গাছের নাম বলে রাখবে, শর্ট প্রশ্নে আসতে পারে। জারবিলের অন্য নাম কি, পরিযান কি, সুমেরু প্রাণীরা কখন বাচ্চা দেয়, পৃথিবীর বৃহত্তম পেঙ্গুইনের নাম কি, এম্পারার পেঙ্গুইন। রেড ডেটা বুক কি, এইটা খুব ভালো করে পড়বে, এইটা কিন্তু অনেক সময় প্রশ্নে আসে। এই রেড ডেটা বুকের যে উত্তর সেটা হবে কি, IUCN একটি আন্তর্জাতিক সংস্থা যেটা বিপন্ন প্রাণীদের, পৃথিবীতে যে সমস্ত বিপন্ন প্রাণী বর্তমানে অবস্থান করছে তাদের নাম একটা নির্দিষ্ট নামের একটা তালিকা করেন, সেই নামের তালিকাকেই বলা হয় রেড ডেটা বুক। এক্ষেত্রে তোমাদের বইতে যতগুলো বিপন্ন প্রজাতির নাম আছে সবকটাই নাম মুখস্থ করতে হবে, কারণ এখানে এই যে বিপন্ন প্রজাতির নাম দিয়ে কিন্তু অনেক সময় মাল্টিপল চয়েস আসে, শূন্যস্থান আসে, 1 নম্বরের প্রশ্নেও আসে। সেই জন্য আমি এখানে বিপন্ন প্রজাতির নাম বলে প্রশ্নটা ছেড়ে দিয়েছি। বইতে যে কটা নাম আছে, মানে এশিয়াটিক লায়ন, রয়্যাল বেঙ্গল টাইগার, তারপর একশৃঙ্গ গন্ডার, লায়ন টেলড ম্যাকা, এই সব কটা নামই কিন্তু পড়ে রাখতে হবে, কারণ ছোট প্রশ্নে MCQতে এই প্রশ্নগুলো আসতে পারে। বিপন্ন প্রজাতি আর রেড ডেটা বুক খুব ইম্পর্টেন্ট। তারপর হলো ex-situ আর in-situ সংরক্ষণের উদাহরণ। সবসময় প্রশ্নটা এরমভাবে নাও আসতে পারে, ex-situ সংরক্ষণ হলো বলে মাল্টিপল চয়েস দিতে পারে, যেখানে ex-situ মানে কি, কোনো প্রাণীকে তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও সংরক্ষণ করা হচ্ছে, অর্থাৎ যে কোনো রকম চিড়িয়াখানা, যে কোনো রকম অ্যাকোয়ারিয়াম, যে কোনো রকম তোমার বোটানিক্যাল গার্ডেন, এগুলো হলো সবই ex-situর উদাহরণ। ফলে ex-situ আর in-situর সবকটা উদাহরণ কিন্তু পড়তে হবে। আর in-situ সংরক্ষণ মানে কি, যে প্রাণী যেখানকার সেই প্রাণীকে সেইখানে রেখেই সংরক্ষণ করা হচ্ছে, সেটাই হলো in-situ সংরক্ষণ। যেমন ধরো যে কোনো রকম অভয়ারণ্য, তারপর ন্যাশনাল পার্ক, এগুলো সব যেখানকার প্রাণী সেইখানে রেখেই তাদেরকে পালন করা হচ্ছে বা সংরক্ষণ করা হচ্ছে, এই উদাহরণগুলো কিন্তু সবকটাই পড়তে হবে। নেক্সট প্রশ্ন হলো ভারতের অভয়ারণ্যের নাম। বইতে যে কটা নাম আছে সবকটাই পড়বে, যেমন চাপড়ামারি, সজনেখালি, এগুলো। আর হলো ভারতের ন্যাশনাল পার্কের নাম, যেমন কাজিরাঙা, করবেট, এগুলো। নেক্সট হলো ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের নাম, নীলগিরি, সুন্দরবন, নন্দা দেবী, এগুলো।
তারপরের প্রশ্ন হলো শকুন পুনর্বাসন কেন্দ্র অবস্থান করছে কোথায়? হরিয়ানার পিঞ্জোর আর পশ্চিমবঙ্গের রাজাভাত খাওয়াতে। অনেক সময় এই প্রশ্নটা এরম আসে যে পশ্চিমবঙ্গের মধ্যে এমন একটা জায়গার নাম লেখো যেখানে শকুন পুনর্বাসন কেন্দ্র অবস্থান করে, তখন কিন্তু এই যে পশ্চিমবঙ্গের রাজাভাত খাওয়া এই জায়গাটার নামই বলতে হবে। নেক্সট প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? বাগরোল বা মেছো বিড়াল। তারপরের প্রশ্ন হলো পৃথিবীর প্রথম শুশুক স্যাংচুয়ারি কোথায় গড়ে উঠেছে? এটা গড়ে উঠেছে বিহারের সুলতানগঞ্জ ও কাহালগাঁওয়ের মাঝে 60 কিলোমিটার অঞ্চল জুড়ে এই যে শুশুক স্যাংচুয়ারি অবস্থান করছে। তারপরের প্রশ্ন হলো খড়গ কি? গন্ডারের যে খড়গ সেটা কি? আসলে সেটা কেরাটিন দিয়ে গঠিত একটা প্রোটিনের জমা হওয়া স্তর। নেক্সট প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে দুটি ন্যাশনাল পার্কের নাম যেখানে গন্ডার আছে, জলদাপাড়া, গরুমারা এগুলো। তারপরের প্রশ্ন হলো পৃথিবীর বিলুপ্তপ্রায় প্রাণী স্তন্যপ্রায়ীদের মধ্যে অন্যতম কোন প্রাণী? মানে যে সমস্ত স্তন্যপ্রায়ীরা বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদের মধ্যে অন্যতম কে? সেটা হলো একশৃঙ্গ গন্ডার। একশৃঙ্গ কথাটা কিন্তু মেনশন করতে হবে। এখন আসি এই 10 নম্বর চ্যাপ্টারের 2 মার্কসের প্রশ্নে। প্রথম প্রশ্নই হলো দাবানলের কারণ ও ফলাফল কি? অনেক সময় এই প্রশ্নটা আলাদা আলাদাও দিতে পারে, মানে শুধু কারণ দিতে পারে, শুধু ফলাফল দিতে পারে, বা একটা দুটো কারণ একটা দুটো ফলাফল এরমভাবে একসাথেও দিতে পারে। তারপরের প্রশ্ন হলো বন কেটে ফেলার সমস্যা কি কি? নেক্সট প্রশ্ন হলো ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য কি? ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য বলে শ্বাসমূলের কথা লিখবে, ঠেসমূলের কথা লিখবে, আর এদের জরায়ুজ যে অঙ্কুরোদ্গম সেটার কথা লিখবে। এই জরায়ুজ অঙ্কুরোদ্গম সম্পর্কে যদি জানতে চাও এটা নিয়েও আমার একটা ডিটেলস ভিডিও করা আছে, তোমরা ক্লাস 8-এর প্লেলিস্টে পেয়ে যাবে। তারপরের প্রশ্ন হলো বায়োলুমিনিসেন্স দেখায় এমন জীবদেহে কোন কোন বিশেষ পদার্থ থাকে? একটা লুসিফেরিন থাকে, একটা লুসিফেরেস থাকে। লুসিফেরেসটা হলো উৎসেচক, লুসিফেরিনটা হলো একটা প্রোটিনের সাথে যুক্ত থাকে এমন একটা রঞ্জক। তারপরে হলো হাঙরের বৈশিষ্ট্য কি? এই হাঙরের বৈশিষ্ট্য মানে হলো তরুণাস্থি বিশিষ্ট যে মাছ তাদের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, অর্থাৎ এদের দেহ তরুণাস্থি দ্বারা তৈরি। সেকেন্ড হলো এদের যে মুখছিদ্র সেটা অঙ্কদেশে অবস্থিত। তারপর এদের যে লেজ সেটা হলো হেটেরোসার্কেল। তারপরের প্রশ্ন হলো নালীপথ কি? কোথায় দেখা যায়? তারা মাছের দেহে দেখা যায় নালীপথ বা টিউবফিট। এই টিউবফিট কি করে? জলকে ওরা শোষণ করে নিতে সাহায্য করে, তার সাথে ওরা খাদ্যকেও গ্রহণ করে। সমুদ্র দূষণের কারণ, এই কারণগুলো বইতে যত ডিটেলস আছে অত ডিটেলস না লিখলেও 2 মার্কসের জন্য অ্যাটলিস্ট 3টে কারণ দেখিয়ে দেবে। তারপর হলো মরুভূমির গাছেদের প্রধান বৈশিষ্ট্য, মানে এদের মূল কীরকম হয়? অনেক গভীর অবধি বিস্তৃত হয়, মূলত্র খুব শক্ত হয় যাতে মাটি ভেদ করে ঢুকে যেতে পারে। নেক্সট হলো এদের যে পাতায় যে পত্ররন্ধ্র সেই সংখ্যা অনেক কম থাকে, পাতায় কিউটিকল থাকে, এগুলো লিখতে হবে। নেক্সট প্রশ্ন হলো 2 মার্কসের, সেটা হলো উটের কুচ কেন থাকে? কুচের গঠন বলতে হবে, আর এই কুচ এদের কি উপকার করে সেটাও বলতে হবে। তারপর হলো মরুভূমিতে বসবাসের জন্য উটের দেহে কি কি অভিযোজন দেখা যায়? এক্ষেত্রে এই প্রশ্নটা 3 মার্কসেও আসতে পারে। এক্ষেত্রে এদের কুচের কথা বলতে হবে, এদের যে চোখে স্বচ্ছ পাতা থাকে সেটা বলতে হবে, ভুরুর গঠন বলতে হবে, এদের যে পায়ের গঠন, এগুলো সমস্ত গঠনগুলোই চলে আসবে। অভিযোজন মানে হলো পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য ওদের শরীরে কি কি পরিবর্তন দেখা যায় সেটাকেই অভিযোজন বলা হচ্ছে। নেক্সট হলো থর মরুভূমির উল্লেখযোগ্য প্রাণী কি কি? তারপরে প্রশ্ন হলো মেরুতে বসবাসের জন্য মেরু ভাল্লুকের কি কি অভিযোজন দেখা যায়? ঠিক একইভাবে এক্ষেত্রেও এই যে মেরু ভাল্লুকের যে লোমের কথা বলতে হবে, যে স্বচ্ছ লোম আছে। তারপর এদের যে সম্মুখ বাহুর যে আঙুল কিছুটা জোড়া, যার জন্য এদের সাঁতার কাটতে সুবিধা হয় সেটা বলতে হবে। এদের যে পায়ের নিচে যে লোমশ অংশ থাকে যেটা এদের বরফ জুতোর মতো কাজ করে সেটাও বলতে হবে। এরা অনেক বেশি গন্ধ পায়, এই সমস্তগুলোই বলতে হবে। পরের প্রশ্ন হলো ওজোন স্তর হ্রাসের জন্য দায়ী কি? এটা কি বলতে হবে? সিএফসি মানে ক্লোরোফ্লুরোকার্বন ও হ্যালোন জাতীয় যৌগগুলো। এর ফলে কি কি ক্ষতি হচ্ছে? এর ফলে কি হচ্ছে? ওজোন স্তর পাতলা হয়ে যাচ্ছে, তার ফলে সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেটা ঢুকছে, তার ফলে ত্বকের ক্যান্সার হচ্ছে, বিভিন্ন রকম রোগ সৃষ্টি হচ্ছে। এর পরের প্রশ্ন হলো কবে বসুন্ধরা শিখর সম্মেলন কোথায় হয় এবং কেন? এইটা খুব ইম্পর্টেন্ট। বসুন্ধরা শিখর সম্মেলন দিয়ে ছোট প্রশ্ন বড় প্রশ্ন সব কিছুই আসে, মানে আসবেই এমন একটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে এই যে বসুন্ধরা শিখর সম্মেলন হয়েছিল, এক্ষেত্রে 21 দফা কর্মসূচি নেওয়া হয়েছে। কেন আছে এর উত্তর হবে, এক্ষেত্রে 21 দফা কর্মসূচি নেওয়া হয়। তার মধ্যে হলো বন সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণ, তারপর পরিবেশের যে উন্নতি, এইগুলো নিয়ে
আলোচনা করা হয়। তারপরের প্রশ্ন হলো শকুনের হারিয়ে যাওয়ার কারণ কি, এটা তোমাদের বইতে খুব ডিটেলস আছে। এক্ষেত্রে এই যে যৌগটা যেটার নাম হলো ডাইক্লোরোফেনাক, এটার কথা বলতে হবে, যেটা গরুদেরকে ব্যথা কমানোর ঔষধ হিসাবে দেওয়া হচ্ছে এবং সেটা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এই শকুনের দেহে প্রবেশ করছে এবং এদের দেহের যে বৃক্ক সেটাকে নষ্ট করে দিচ্ছে। এখন আসি চ্যাপ্টার 11-এর 1 নম্বরের প্রশ্নে। প্রথম হলো বাঁশ কি জাতীয় উদ্ভিদ, তারপর হলো শ্বাসমূল কি, কচুরিপানা কি জাতীয় উদ্ভিদ, গোলমরিচে উপস্থিত থাকে কোন যৌগ। এই যে যৌগগুলো গোলমরিচ, হলুদ, রসুন, পুদিনা, এগুলো দিয়ে কিন্তু শূন্যস্থান বা ছোট প্রশ্ন আসে। গোলমরিচে থাকে কি পিপেরাইন, হলুদে থাকে কারকিউমিন, রসুনে থাকে অ্যালিসিন, পুদিনাতে থাকে পেপারমিন। তারপর হলো অ্যান্টিপাইরেটিক উপাদান থাকে ঘৃতকুমারীতে। এই অ্যান্টিপাইরেটিক মানে হলো জ্বর কমানো, এই যে অ্যান্টিপাইরেটিক উপাদান মানে জ্বর কমাবার যে ক্ষমতা সেটা থাকে হলো এই ঘৃতকুমারী। নেক্সট প্রশ্ন হলো ত্রিফলা কি, নিম কি জাতীয় উদ্ভিদ, আমলকি কি জাতীয় উদ্ভিদ, তারা গাছ থেকে কি কি উপকার পাওয়া যায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রোবেসিন কি, বেলে কি কি যৌগ থাকে। 1 নম্বরের প্রশ্ন হলো কোনটি গাছের কি অংশ। দারচিনি এটা হলো গাছের ছাল, লবঙ্গ হলো গাছের ফুল, হিং হলো গাছের খরিত পদার্থ, জাফরান হলো ফুলের অংশ। তারপর হলো গোলমরিচ এটা ফল, এলাচ এটাও ফল, জায়ফল এটা হলো অন্তর্বীজ। তারপর হলো সুন্দরী গাছ সংরক্ষণ কোথায় হয়, এটার উত্তর হবে ঝড়খালিতে। নেক্সট প্রশ্ন হলো তবাশিরে কোন কোন উপকারী যৌগ থাকে। সিলিকা ডাইঅক্সাইড আর সিলিসিক অ্যাসিড, এই দুটোর জন্যই তবাশিরের যে উপকারিতা এত বেশি। এখন আসি চ্যাপ্টার 11-এর 2 মার্কসের প্রশ্নে। এখান থেকে অনেকগুলোর ব্যবহার খুব ভালো করে পড়তে হবে, পুদিনা, ঘৃতকুমারী, শাল, কচুরিপানা, নিম এগুলোর। আর তবাশির কি, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। নয়নতারার গুণাগুণও খুব ভালো করে পড়ে রাখতে হবে। আজ এই পর্যন্তই, আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।